আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। এ সপ্তাহের মন্তব্য প্রতিবেদনটি আপনারা দুই পর্বে পাবেন। দুই পর্বে উপস্থাপিত এই মন্তব্য প্রতিবেদনের প্রথম খণ্ডের শিরোনাম ১/১১-র দুঃসহ স্মৃতি ভোলা যাবে না। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদকের এ সপ্তাহের মন্তব্য প্রতিবেদনের প্রথম পর্বটি। এবারের ঈদ উল ফিতরে আমরা সংবাদকর্মীরা টানা ৫ দিনের দীর্ঘতম ছুটি উপভোগ করেছি। ছুটি শেষে ২৪ তারিখ সকালে পত্রিকা অফিসে এসেই ১/১১-র অন্যতম খলনায়ক মহা দুর্নীতিবাজ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদের গ্রেপ্তারের সংবাদে বেজায় অবাক হয়েছিলাম। বর্তমান সরকারের অন্দরে বাহিরে ১/১১-র কুশীলব সমর্থক, সুশীল মিডিয়া, সব তাত্ত্বিক নেতা এবং তাদের ফুট সোলজারদের বারবারন্ত দৃষ্টে মনে হয়েছিল ভিকটিম প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান বাস্তবতায় রিয়াল পলিটিক অনুশীলন করতে গিয়ে ইতিহাসের ওই পাতা একেবারেই উল্টে ফেলেছেন। স্বাধীনতা দিবসের একেবারে ভোরে ১/১১-র আরেক প্রধান কুচক্রী সাবেক ডিজিএফআই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদের গ্রেপ্তারের খবরে নিশ্চিত হলাম যে তিনি ভোলেন নাই। আমরা মুষ্টিমেয় যারা কখনো ১/১১-র পট পরিবর্তন মেনে নেই নাই, তাদের কাছে ভারতীয় জেনারেল উবানের প্রশিক্ষণপ্রাপ্ত রক্ষী বাহিনীর অফিসার মাসুদ এবং ২০০৮ সালে দিল্লির ডিপ স্টেট ও মঈন মাসুদ ডক্টর ফখরুদ্দিন ও ডক্টর শামসুল হুদা গং মঞ্চায়িত নির্বাচনের অন্যতম কারিগর মামুন খালেদের গ্রেপ্তার নিঃসন্দেহে একটি আনন্দদায়ক সংবাদ। ব্যক্তিগতভাবে আমার লেখালেখির জগৎ এবং মিডিয়াতে আগমনই ঘটেছিল ১/১১-র বিরোধিতা করতে গিয়ে, নইলে আজও হয়তো আমি বেসরকারি খাতের একজন উদ্যোক্তা কিংবা কোনো দেশি বিদেশি কোম্পানির বড় সাহেব থেকে যেতাম। সেই বিপজ্জনক ও ঘটনাবহুল সময়কার লেখালেখি নিয়ে আমার জাতির পিতা ও অন্যান্য এবং ১/১১ থেকে ডিজিটাল নামে দুটি বই প্রকাশিত হয়েছিল। সেসব অনেক পুরনো কথা। আজকের তরুণ প্রজন্ম যারা জুলাই বিপ্লবে অকাতরে জীবন দিয়ে আমাদের নাগরিক ও রাষ্ট্রীয় স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, তাদের বাল্যস্মৃতিতে সম্ভবত ১/১১-র চরম বৈরী সময় একেবারেই অস্পষ্ট হয়ে গেছে। সেই অসীম সাহসী দেশপ্রেমিক তরুণদের কিছু তথ্য জানানোর জন্যই আমার আজকের এই মন্তব্য প্রতিবেদন। ১/১১-র প্রেক্ষাপট: ২০০১ সালের নির্বাচনে ভারত, আওয়ামী লীগ এবং এদেশের দিল্লিপন্থী সুশীল সমাজের সব হিসাব কিতাব উল্টে দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল এবং ৩টি ইসলামপন্থী দলের সমন্বয়ে গঠিত মোর্চা ২/৩ অনেক বেশি আসন নিয়ে ভূমিধস বিজয় লাভ করেছিল। আওয়ামী লীগের আসন সংখ্যা বর্তমান সংসদে জামায়াতে ইসলামীর থেকেও বেশ কম ছিল। দলটি সাকুল্যে ৫৯টি আসন পেয়েছিল। সেই নির্বাচন পরিচালনায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সালের মেয়াদে আওয়ামী লীগের দুর্নীতি ও সন্ত্রাসে বিরক্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এবং এশিয়ার উদীয়মান প্রতিদ্বন্দ্বী বিশ্বশক্তি চীন সকল আন্তর্জাতিক মহলকে অবাক করে একযোগে বেগম খালেদা জিয়ার বিজয়কে অভিনন্দন জানিয়েছিল। সেই সময় আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারত সাময়িকভাবে কোণঠাসা হয়ে পড়ায় দিল্লিরও শেখ হাসিনার পরাজয় চুপচাপ মেনে নেওয়া ছাড়া গত্যন্তর ছিল না। তবে আজকের ইরানে মার্কিন হামলার মতোই একটা অপ্রত্যাশিত বিপদ মাথায় নিয়ে সেদিনও নতুন সরকারের যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশে ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের মাত্র ৩ সপ্তাহ আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমা বিশ্বে যে ইসলামোফোবিয়ার ঢেউ উঠতে শুরু করেছিল, ৯০% মুসলমানের বাংলাদেশের পক্ষে তার অশুভ প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকা সম্ভব হয় নাই। কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্ট বুশ ইসলামী বিশ্বের বিরুদ্ধে তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্রের মর্যাদা প্রদান করেন। দিল্লি এই সুযোগ গ্রহণ করে আমাদের অঞ্চলের প্রভুর ভূমিকায় অবতীর্ণ হয়। বাংলাদেশে জাতীয়তাবাদী সরকার পরিবর্তন করে বংশবদ ও ইসলামোফোবিক শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা দেশটির ডিপ স্টেটের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা প্রধানত ত্রিমুখী প্রচারণা কৌশল গ্রহণ করে।
এক, দিল্লির সাথে ঘনিষ্ঠ দেশ ও বিদেশের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে ইসলামী জঙ্গি ও মৌলবাদের কথিত উত্থানের গল্প বিভিন্ন ধাপে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা। ২, বিএনপি সরকার বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অর্ধসত্য ও মিথ্যা তথ্য মিশ্রিত অব্যাহত প্রচার চালু রেখে জনমত প্রভাবিত করা। এবং ৩, জিয়া পরিবারকে ক্রমাগত বিতর্কিত করে তোলা। উপরোক্ত পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে ১/১১-র প্রাথমিক অবস্থায় সাধারণ জনগণ বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল এবং মঈন ফখরুদ্দিন সরকারের তথাকথিত দুর্নীতি বিরোধী অভিযান বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। -2 ফর্মুলার প্রচারণার আড়ালে আসলে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসা যে দিল্লি সমর্থিত ১/১১-র মূল লক্ষ্য ছিল, সেটা জনগণকে বোঝাতে আমাদের অত্যন্ত বৈরী পরিবেশে দীর্ঘদিন লেখালেখি করতে হয়েছে। প্রচণ্ড চাপের মুখেও বেগম খালেদা জিয়ার অনমনীয় দৃঢ়তা ও প্রশংসনীয় আপোষহীনতা আমাদের সেই দুরূহ কাজে সহায়ক হয়েছিল। শেখ পরিবারের দীর্ঘকালের ভারতীয় মুরব্বী প্রণব মুখার্জি এবং মঈন মাসুদের সাথে যোগসাজশে শেখ হাসিনা দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গেলেও দেশের স্বাধীনতা রক্ষায় জিয়া পরিবারের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনন্য নজির স্থাপন করেছিলেন। যে কোনো সময় বন্দী হয়ে যাবেন এমন সংকটজনক পরিস্থিতিতে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও তখন যথেষ্ট সাহস দেখিয়েছিলেন। জনগণের সেসব ইতিহাস জানা দরকার, তাই আমার জানা অংশটুকু আজ লিখছি। ১/১১ সরকার ২০০৭ সালের ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল। তার কয়েকদিন আগে তিনি আমাকে টেলিফোন করেছিলেন। তার তৎকালীন পিএস, বর্তমানে সরকারের সংসদীয় দলের হুইপ নুরুদ্দিন অপু ফোনে আমাকে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। তারেক রহমান আমাকে জানালেন যে মঈন মাসুদরা তাকে দুটো বিকল্প দিয়েছে, প্রথমটি নির্বাসনে যাওয়া এবং দ্বিতীয়টি কারাবরণ। তিনি আমার আন্তরিক পরামর্শ চাইলেন। আমি জানতে চেয়েছিলাম পিতামাতার মতো দেশের জন্য রাজনীতি করা তার জীবনের লক্ষ্য কিনা। তিনি হাঁ-সূচক জবাব দিলে আমি তাকে গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে দেশে থাকতে বলেছিলাম। কিন্তু তার সেনা হেফাজতে নির্যাতিত হওয়ার খবর পেয়ে পরবর্তীতে আমার সেদিনের পরামর্শের জন্য প্রচণ্ড অনুশোচনায় ভুগতাম। বিশেষ করে ২০০৮ সালে তিনি মুক্তি পাওয়ার পর পিজি হাসপাতালে তার যন্ত্রণাকাতর চেহারা দেখে বিষণ্ণ হয়ে পড়েছিলাম। কবি ও লেখক ফরহাদ মজহারকে সাথে নিয়ে সেদিন তাকে পিজিতে স্ট্রেচারে শায়িত অবস্থায় দেখে এসেছিলাম। তারপর তিনি যুক্তরাজ্যে নির্বাসনে যান। কিন্তু আজ তারেক রহমান পিতামাতার পথ ধরে যখন দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছে, তখন মনে হচ্ছে আমার সেদিনের পরামর্শে একজন রাজনীতিবিদের জন্য বড় রকমের ঝুঁকি থাকলেও তারেক রহমানের জীবনের বৃহৎ লক্ষ্য অর্জনের পটভূমিতে সেটি সাহসী সিদ্ধান্ত ছিল। কেন কুশীলবদের সাজা জরুরি? বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় ১/১১ প্রকৃতপক্ষে দীর্ঘমেয়াদী ধ্বংসের বীজ রোপণ করেছিল। বিচার বিভাগ থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সেই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায় নাই। শেখ হাসিনার ফ্যাসিবাদ ১/১১-রই ধারাবাহিকতা ছিল। জিয়া পরিবারের প্রতি কুশীলবরা যে ভয়াবহ জুলুম চালিয়েছিল, সেই প্রতিশোধ প্রধানমন্ত্রী নেবেন কিনা সেটা একান্তই তার সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু রাষ্ট্র ধ্বংসের অপরাধ ক্ষমা করার কোনো সুযোগ নাই বলেই আমি মনে করি। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের যে দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন কুচক্রীরা করেছিল, তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করছি। ১, বিচার বিভাগ। সামরিক অফিসারদের আদালতে পাঠিয়ে বিচারকে নগ্নভাবে প্রভাবিত করার সংস্কৃতি ১/১১ সরকার আরম্ভ করেছিল। সর্বশেষ গ্রেপ্তারকৃত সামরিক কুচক্রী লেফটেন্যান্ট জেনারেল মামুন অবশ্য আদালতে কদিন আগে দাবি করেছেন যে তিনি নাকি সেই সময় কুমিল্লার জিওসি থাকাকালে তারেক রহমানের জামিনের জন্য সুপারিশ করেছিলেন। তার বক্তব্যে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, কিন্তু যদি সত্যি হয়েও থাকে তাহলে সেটা গর্হিত অপরাধ। কোন অধিকারে একজন সেনা অফিসার আদালতের কাজে হস্তক্ষেপ করতে পারেন? কোনো জিওসি আদালতকে প্রভাবিত করার চেষ্টা করলে তো তাকে বরখাস্ত করা উচিত। সকল আইনজীবী জানেন যে সেই সময় কোনো রাজনীতিবিদকে কত বছর কারাদণ্ড দেয়া হবে সেটা ডিজিএফআই এর অফিসাররা জাজের দিকে ইশারা করে প্রকাশ্যেই দেখিয়ে দিতেন। বিচার বিভাগের সেই লাশের কফিনে শেখ হাসিনার ফ্যাসিস্ট জামানায় শেষ পেরেক গেঁথে দিয়েছিলেন। বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও মানবাধিকার বিচার বিভাগ ধ্বংস করেছিল, যা শুরুটা ১/১১ সরকারের কীর্তি ছিল। সেই সময় আমি স্বাধীন বিচারের নামে তামাশা শিরোনামে মন্তব্য প্রতিবেদন লিখলে আদালত অবমাননার মামলায় আমার সাজা হয়েছিল।
2. নির্বাচন কমিশন। ডক্টর শামসুল হুদা নির্বাচন কমিশন 2008 সালে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করবার যে আয়োজন করে শেখ হাসিনার হাতে ক্ষমতা অর্পণ করে বিদায় নিয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা 2014, 2018 এবং 2024 সালের ভুয়া নির্বাচন দেখেছি। শামসুল হুদা নির্বাচন কমিশন বিএনপির ভাঙার মিশনে ব্যর্থ হয়ে 2008 সালের নির্বাচনে 87% ভুয়া ভোট প্রদানের হার দেখিয়ে আওয়ামী লীগের অবিশ্বাস্য বিজয়ের ব্যবস্থা করেছিল। এই দায় থেকে ডক্টর হুদা এবং তার সাঙ্গপাঙ্গরা কখনো মুক্তি পাবেন না। 3. সেনাবাহিনী। 1-11 অপশাসন কেবল জনগণের সঙ্গে সেনাবাহিনীর দূরত্বই সৃষ্টি করে নাই, আমাদের দেশপ্রেমিক বাহিনীকে সব দিকে কলুষিত করেছে। ওই সময় থেকে ডিজিএফআই এর আয়নাঘরে নিয়ে রাজনীতিবিদ, ভিন্ন মতাবলম্বী জনগণ, আলেম এবং সেনা অফিসারদের ভয়াবহ নির্যাতন, বিনা বিচারে হত্যা এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধে সেনাবাহিনীর নাম সম্পৃক্ত হয়ে পড়ে। এক অপরাধ মানুষকে যেমন অন্য অপরাধে দ্রুত টেনে নিয়ে যায়, সেভাবেই জবাবদিহিতাবিহীন সিনিয়র সেনা কর্মকর্তারা একসময় মানবতা বিরোধী অপরাধের সাথে লাগামহীন দুর্নীতি ও অন্যান্য অনৈতিক অপরাধেও জড়িয়ে পড়েন। এই পটভূমিতে বাংলাদেশ সেনাবাহিনীতে সন্ত্রাসী পরিবারের অতি নিম্ন মেধার ব্যক্তিও সর্বোচ্চ পদ অধিকার করতে পেরেছিলেন। 4. দিল্লির কাছে দেশের সার্বভৌমত্ব বিসর্জন। যে কোনো দেশের সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা। 2008 সালের ফেব্রুয়ারিতে যেদিন জেনারেল মঈন তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সাথে নিজের নিরাপত্তা ও চাকুরি রক্ষার বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেদিনই আমাদের সার্বভৌমত্বের অবসান ঘটে গিয়েছিল। দেশের সকল ক্যান্টনমেন্ট, বিশেষ করে ডিজিএফআই কার্যালয়ে ভারতীয় গোয়েন্দাদের অবাধ যাতায়াতের গল্প তারপর অনেকটা ওপেন সিক্রেট হয়ে পড়েছিল। এমনকি আইসিটিতে জবানবন্দি প্রদানকালে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া ডিজিএফআই প্রধান কার্যালয়ের এর অফিসারের কথা স্বীকার করেছেন। তাছাড়া বর্তমান ডিজিএফআই এর একাধিক সাবেক ডিজি সহ ভারতীয় অ্যাসেট লেফটেন্যান্ট জেনারেল মুজিবের মোদির কাছে আশ্রয় গ্রহণ বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার করুণ অবস্থার প্রমাণ দিচ্ছে। সেনাবাহিনীর অভ্যন্তরে এই সকল চিহ্নিত দেশদ্রোহী 2024 সালের 5ই আগস্টের পর কিভাবে এবং কার সহযোগিতায় নিরাপদে দেশত্যাগ করে প্রভুর কাছে আশ্রয় নিতে পারল, সেটা জানাটাও আবশ্যক। আশা করি বর্তমান সরকার আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই রহস্য উদ্ঘাটনের সর্বাত্মক চেষ্টা করবে। 5. সংসদীয় ব্যবস্থার দাফন। 2008 সালে সাজানো নির্বাচনে ভারতীয় ডিপ স্টেট এবং 1-11 সরকার মিলে শেখ হাসিনাকে 3/4 আসনে বিজয়ী করানোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের উপর চিরস্থায়ী ভারতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সংসদের নামে আওয়ামী পান্ডা এবং ভাড়দের অশ্লীল খিস্তি খেয়রের মঞ্চ খুলে সেখানে 15 বছর ফ্যাসিস্ট শাসনকে বৈধতা দেয়া হয়েছে। প্রতিবার মেয়াদ শেষে হাসিনার শাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা বাস্তবায়নে নানা রকম উৎকোচের বিনিময়ে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। 6. মিডিয়া। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণায় 1-11 সরকার যে মিডিয়াকে ব্যবহার করেছিল, সেটা ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রকাশ্যে স্বীকার করেছেন। তিনি অবশ্য বিএনপি বিরোধী প্রচারণা সম্পর্কে সম্পূর্ণ নীরব থেকে তার ব্যর্থতার জন্য শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন। আমরা অবশ্য এই দিক দিয়ে তুলনামূলকভাবে ভাগ্যবান ছিলাম। বর্তমান সরকারের স্ট্র্যাটেজি, তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা আমার দেশকে তুচ্ছ পত্রিকা বিবেচনা করলেও ডিজিএফআই এর কোনো ক্ষমতাধর আমাদের মাধ্যমে কোনো বানোয়াট সংবাদ প্রকাশ করানোর চেষ্টা করে নাই, কারণ তারা জানতো বিশেষ কোনো হ্যাডম না থাকলেও আমার দেশ কখনো কোনো চাপের কাছে নতি স্বীকার করে না। শেখ হাসিনার আমলে সেনা সদর আমার দেশকে জড়িয়ে সেনা বিদ্রোহের ষড়যন্ত্রের এক কল্পকাহিনী ফেঁদে বসলে পত্রিকা অফিসে বন্দী থাকা অবস্থায় আমি সেনা সদর সহ দেশবাসীর কাছে এক খোলা চিঠি লিখেছিলাম। সেই খোলা চিঠির পরিপ্রেক্ষিতে তৎকালীন সেনা সদরকে তখন ভুয়া ষড়যন্ত্র তত্ত্ব থেকে পিছিয়ে যেতে হয়েছিল। বেশ দ্রুততার সাথে 1-11 কুশীলবদের আইনের আওতায় আনার প্রচেষ্টার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের যে কোনো পদক্ষেপের প্রতি আমার দেশের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের এ সপ্তাহের মন্তব্য প্রতিবেদনের প্রথম পর্ব ছিল এই পর্যন্তই।
অপেক্ষায় থাকুন, আগামীকাল আসছে মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।